আগুনের শিখা আকর্ষণ করে প্রজাপতিকে, যা কিছু আকর্ষণ করে মানুষকে। আমরা কামনা করি নূতনকে আর উল্লসিত হই উদ্ভাবনে। আমরা খুঁজি নূতন আর অপরিচিত দেশ। আমরা রোমাঞ্চিত হই এইসব দেশের অনন্য ও বিস্ময়কর প্রাণী ও গাছপালার পরিচয় পেয়ে। স্মরণাতীত কাল থেকে আমরা নক্ষত্রে আর সেই সব জগতে পাড়ি দেবার স্বপ্ন দেখি যারা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। প্রযুক্তি আয়ত্তাধীন হওয়ার পরে আমরা মহাকাশে পৌঁছেছি। পাঠিয়েছি কৃত্রিম উপগ্রহ যারা পৃথিবীর উপর চোখ রেখেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের গভীরে। এবং এটা খুব বেশি দিন আগের কথা নয় যখন মহাকাশচারীরা মহাশূন্যে পদচারণা করলেন। আমাদের অনেকের স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে সেই দৃশ্য, যেদিন এই গ্রহের কিছু মানুষের পা ছুঁয়েছিল চাঁদের মাটি। এই সবই ঘটেছিল খুব দ্রুত গতিতে। বিশ্বব্রহ্মাণ্ডের ঘড়ি অনুসারে মানুষের গ্রহে জন্ম হয়েছে চোখের এক পলক পড়ার পরে। কিন্তু এখন আমরা পৃথিবীর মাধ্যাকর্ষণের বন্ধন কাটিয়ে পৌঁছেছি মহাকাশে। মানুষ নিজেকে মহাকাশের কোন এক কক্ষপথে প্রথম স্থাপন করেছিল 1961 সালে। পরের বছর মেরিনার 2 পৃথিবীকে পিছনে ফেলে পৌঁছে গেল আমাদের নিকটতম প্রতিবেশী শুক্র গ্রহে। মোট 10টি মেরিনার মহাকাশযান পাড়ি দিয়েছিল মঙ্গল, শুক্র ও বুধ গ্রহে। তারা আমাদের প্রতিবেশী গ্রহদের ম্যাপ তৈরি করল। তাদের দেখলাম বিশদভাবে, যা ছিল বিস্ময়কর। আমরা জানলাম তাদের আবহাওয়া। অনেকেই তারা হতাশ করল যখন মেরিনার জানালো কোনো দানবাকার জীব সেখানে বাস করে না। নেই কোনো গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল যা ভরপুর হয়ে আছে অপার্থিব ডাইনোসরে। কিন্তু আমাদের অনুসন্ধানের খিদে উস্কানি দিল। আরও জানার অভিপ্রায়ে মেরিনার প্রকল্প সমৃদ্ধ হয়ে রূপ নিল উচ্চাকাঙ্ক্ষী ভয়েজার প্রকল্পে। সৌরমণ্ডলের 4টি সর্ববৃহৎ গ্রহের রহস্য উদ্ঘাটনের পরিকল্পনা নিয়ে ভয়েজার বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের দল সৃষ্টি করলেন 2টি অনুরূপ মহাকাশযান, ভয়েজার 1 ও 2। তাদের প্রথম গন্তব্যস্থল ছিল বৃহস্পতি ও শনি গ্রহ। কিন্তু এই সুদূর গন্তব্য এক কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করালো আমাদের। ঠিক কিভাবে ভয়েজার মহাকাশযান 2টি পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরের বিপুল গ্যাসীয় গ্রহগুলিতে পৌঁছবে? তাদের ভাগ্য ছিল সুপ্রসন্ন। পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের মহাকাশে অবস্থান ছিল আদর্শ। এই গ্রহগুলোর এমন সুবিধাজনক অবস্থান আরো 176 বছরের আগে আর একবারও আসবে না। সময়টা ছিল যথাযথ। लॉन्च करा दिया। তাই 1977 সালের 20 অগস্ট ভয়েজার 2 মহাকাশে পাড়ি দিল ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল কেন্দ্র থেকে। 5ই সেপ্টেম্বর ভয়েজার 1 ইতিহাসের দীর্ঘতম পথ অতিক্রম করতে তার যমজ মহাকাশযানকে অনুসরণ করল। উৎক্ষেপণের অল্প দিনের মধ্যেই পৃথিবী থেকে প্রায় 1,20,00,000 কিলোমিটার দূরে মহাকাশের এক বিশেষ অবস্থান থেকে ভয়েজার 1 পৃথিবী ও তার চাঁদকে ক্যামেরার চোখে এক ফ্রেমে বন্দী করে ফেলল। সর্বপ্রথম আমরা দেখলাম আমাদের বাসস্থান, এই পৃথিবী আর তার চাঁদ বিপুল মহাকাশে কতটা ক্ষুদ্র। কিন্তু দীর্ঘ পথ অতিক্রম ও প্রতিকূল পরিবেশ থেকে সৃষ্টি বিপদগুলো দেখা যাচ্ছিল। পৃথিবী থেকে পাঠানো সংকেতে সাড়া দেওয়া বন্ধ করল ভয়েজার 2। পৃথিবীর বিজ্ঞানীরা জানতেন ভয়েজারের অবস্থান,
কিন্তু বিচ্ছিন্ন যোগাযোগ মহাকাশযানের ওপর কোনো নিয়ন্ত্রণ আনে না। এই মূল্যবান যানটি মহাকাশে আরেকটি আবর্জনার রূপ নিতে চলেছে। অনুসন্ধানের এই মহান উদ্দেশ্য বুঝি বিফল হতে চলেছে। কিন্তু যে ইঞ্জিনিয়াররা ভয়েজারের মতো একটি মহাকাশযান বানাতে পেরেছেন, তারা কয়েকশো কোটি কিলোমিটার দূরত্বে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান জানেন। তারা দেখলেন ভয়েজার 2 এর রেডিও কার্যকারী রয়েছে, কিন্তু তার টিউন করার ক্ষমতা বিকল হয়ে পড়েছে। নাসার প্রযুক্তিবিদদের গণনা করে দেখতে হবে সঠিক ফ্রিকোয়েন্সিটা কি, এবং পৃথিবীর ট্রান্সমিটারকে আবার টিউন করতে হবে ভয়েজার 2 এর রিসিভারের সঙ্গে সমন্বয় ঘটাতে। কোনো খবর পাঠাতে গেলে প্রত্যেকবার তাদের এই টিউনিং এর মাধ্যমে সমন্বয়ের কাজটি করতে হবে। তা সত্ত্বেও যোগাযোগ বিচ্ছিন্ন হয় প্রায়শই, কিন্তু প্রত্যেকবারই যোগাযোগ ফিরিয়ে আনা হয়েছে। ঠিক পূর্ব পরিকল্পনা মাফিক 5ই মার্চ 1979 সালে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের 1.5 বছর পরে বৃহস্পতিতে পৌঁছয় ভয়েজার 1। সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহে পৌঁছানোর পর ভয়েজার 1 তার পাশ দিয়ে উড়ে গিয়েছিল। মহাকাশযানের ক্যামেরা যে বৃহত্তম গ্যাসীয় গ্রহের ছবি পাঠিয়েছিল তাকে দেবতাদের রাজার নামে নামকরণ করা হয়েছে। প্রায় 200 বছর ধরে বৃহস্পতির বিপুলাকার রেড স্পটকে ঘিরে জ্যোতির্বিজ্ঞানীদের মনে কিছু অনুমান আর বিস্ময়ের জন্ম দিয়েছিল। সেগুলো কি ছিল? বৃহস্পতির পৃষ্ঠতলে এটা যেন একটা কলঙ্ক বলে মনে করা হতো, কিন্তু এই রেড স্পট আকারে পৃথিবীর 3 গুণ। এটা কি তবে একটা বিশাল মালভূমি, নাকি বহির্জগতের কোনো জীবের গড়ে তোলা কোনো নির্মাণ, অথবা কোনো সংকেত? 2টি ভয়েজার মহাকাশযান প্রহেলিকার অন্ধকারে আলো জ্বেলেছিল। জানা যায় রেড স্পট একটি বিশালাকার ঝড়। এখনো পর্যন্ত এটি সৌরমণ্ডলের সর্ববৃহৎ বায়ুমণ্ডলীয় বিশৃঙ্খলা, যার প্রাবল্য বিদ্যমান রয়েছে শত শত বছর। ভয়েজারের বৃহস্পতি পর্যবেক্ষণ এনে দিল আরো অনেক বিস্ময়। 1000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ বজ্রপাত এবং পৃথিবীর মেরু অঞ্চলের মতো বৃহস্পতির মেরু প্রভাব। ভয়েজারের চোখ দিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বৃহস্পতির অস্পষ্ট বলয়, যা আপাত দৃষ্টিতে ছোট ছোট ধুলোর কণা বলে মনে হয়। যথাসময় ভয়েজারের ক্যামেরার সামনে নিজেদের মেলে ধরল ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো এবং আইও। গ্যানিমিডকে দেখে নিশ্চিত বলা যায় যে সৌরমণ্ডলের সর্ববৃহৎ উপগ্রহ, যা পৃথিবীর চাঁদের 1.5 গুণ। এমনকি গ্যানিমিড বুধ গ্রহের থেকেও আকারে বড়। কিন্তু আরো বড় বিস্ময় জমা হয়েছিল বৃহস্পতির অন্য 2টি উপগ্রহ আইও এবং ইউরোপার বুকে। বিজ্ঞানীরা মনে করতেন একমাত্র পৃথিবীতেই আছে সক্রিয় আগ্নেয়গিরি। তারা মনে করতেন সৌরমণ্ডলের আর সব গ্রহ ও উপগ্রহের আগ্নেয়গিরিরা মৃত। কিন্তু ভয়েজার স্পষ্ট দেখতে পেল আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা গলিত লাভা আইওর বরফ জমা পৃষ্ঠদেশকে রাঙিয়ে তুলছে। 500 কিলোমিটার দৈর্ঘ্য অতিক্রম করা কালো আগ্নেয়গিরির ছাইয়ের সঙ্গে মিশে যাওয়া ঝকঝকে উজ্জ্বল লাল, কমলা, হলদে ও মেরুন রঙের লাভা এক দর্শনীয় দৃশ্য সৃষ্টি করে চলেছে। আইওর পৃষ্ঠদেশ নিজেই যেন এক ক্যালিডোস্কোপ, ক্রমান্বয়ে বদলে যায় তার রং। তুলনামূলকভাবে নবীন পৃষ্ঠদেশে ইতস্তত ছড়ানো অদ্ভুত নিচু জমি আর অতি উঁচু পর্বত, যা পৃথিবীর যে কোনো পর্বতের উচ্চতাকে ছাড়িয়ে যাবে। মৃত জগতের কল্পনাকে মিথ্যে প্রমাণ করে শতাধিক জীবিত আগ্নেয়গিরি আইওকে ভূতাত্ত্বিকতায় সৌরজগতের এক সক্রিয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৃহস্পতির আরেক উপগ্রহ ইউরোপা আমাদের কৌতূহলে কম নাড়া দেয়নি। বিজ্ঞানীরা ইতিমধ্যে জানতেন ইউরোপার পৃষ্ঠদেশ বরফের চাদরে ঢাকা। 2টি ভয়েজার মহাকাশযানই জেনেছিল কয়েক কিলোমিটার পুরো বরফের ঢাকনার নিচে বন্দী হয়ে আছে তরল জল সম্বলিত মহাসাগর। আসলে পৃথিবীতে যে পরিমাণ জল রয়েছে, ইউরোপায় রয়েছে তার তুলনায় অনেক বেশি। সেটা পৃথিবীর মোট জলের তুলনায় 2 থেকে 3 গুণ।
স্থলই সম্ভব করে তোলে প্রাণের উপস্থিতি। তাহলে কি ইউরোপার লুকিয়ে থাকা সাগরে কোনো অজানা প্রাণ তার অস্তিত্ব কায়েম করেছে? সম্ভবত আমরা কোনোদিনই হয়তো ইউরোপার বরফ ঠান্ডা জলে প্রাণ খুঁজে পাব না, কিন্তু অতি ক্ষুদ্র প্রাণের উপস্থিতিও বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করবে। अरे ये तो दुबई में असली में जेलीफिश है। हाँ दिखाते हैं उस असली में उनके पास सिंगापुर। ভয়েজারের ভ্রমণ সূচিতে বৃহস্পতি ছিল প্রথম গ্রহ। এটা ছিল বহির্ভাগের গ্রহগুলোর সেই বিরল শ্রেণীবিন্যাস যা ভয়েজারের ভ্রমণ পরিকল্পনায় প্রেরণা জুগিয়েছিল। তাদের পরের গন্তব্যস্থল বিস্ময়কর সুন্দর গ্রহ শনি, যে কয়েক কোটি কিলোমিটার দূরত্বে থেকে জ্যোতির্বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছে শতাধিক বছর ধরে। এই দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছিল 1 বছর 8 মাস। 1980 সালের নভেম্বর মাসে ভয়েজার 1 সুন্দর বলয়ের সাজে সজ্জিত শনি গ্রহের কাছে পৌঁছয়। এই পরিদর্শনের প্রতিটি দিনই নিয়ে এসেছে নতুন কিছুর খোঁজ। আপাত দৃষ্টিতে দেখা শনির বিশাল বলয়টি আসলে কাছ থেকে দেখলে অসংখ্য ছোট ছোট বলয়ের সমষ্টি। এই আকর্ষণীয় ও সুন্দর উজ্জ্বল বলয়গুলো মূলত জল। এই বিশাল গ্রহটিকে প্রদক্ষিণ করে চলেছে লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র ও হাতের মুঠো আকারের বরফের টুকরো। কিছু বরফের চাই এক একটি বাড়ির আকারে। শনির সর্ববৃহৎ উপগ্রহ টাইটানে ভয়েজার 1 আবিষ্কার করল মনোরম ঝিল। পৃথিবীকে বাদ দিয়ে একমাত্র টাইটানের পৃষ্ঠদেশেই তরল পদার্থের ঝিল খুঁজে পাওয়া গেছে। কিন্তু এখানেই আছে একটা ধাঁধা। টাইটানের ঝিলে কোনো জল নেই, আছে তরল মিথেন। আমাদের জানা উপগ্রহগুলোর মধ্যে একমাত্র টাইটানেই আছে ঘন বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল এতটাই ঘন যে টাইটানের যে কোনো দুপুর আমাদের কাছে পৃথিবীতে গোধূলির আলোর মতো দেখায়। ভয়েজার 1 সৌরমণ্ডলের ভিতরের ভ্রমণ তালিকায় টাইটানের নাম ছিল সর্বশেষে। এই অনবদ্য উপগ্রহটির ভ্রমণকালে ভয়েজার 1 গতিপথ গ্রহতল থেকে ছিটকে যায় সম্পূর্ণরূপে। শনির বিপুল মাধ্যাকর্ষণের প্রভাবে ভয়েজার 1 আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে গা ভাসায়। ভয়েজার 2 তার সঙ্গীকে অনুসরণ করেনি। তার ভ্রমণ তালিকায় সৌরমণ্ডলের আরো অনেক জায়গা ছিল ভ্রমণ করার। তার সঙ্গীর পৌঁছানোর 9 মাস পরে ভয়েজার 2 1981 সালের অগস্ট মাসে শনি গ্রহে পৌঁছেছিল। ভয়েজার 2 আবিষ্কার করেছিল যে এনসেলেডাস উপগ্রহ তুলনামূলকভাবে তরুণ, কয়েক কোটি বছর তার বয়স। সেই অর্থে সৌরমণ্ডলের মানদণ্ডে এই উপগ্রহ নিতান্তই শিশু। এর যৌবন তার বুকে এঁকে দিয়েছে বিচিত্র ও চিত্তাকর্ষক নিসর্গ ছবি, যেখানে ভূপৃষ্ঠ ক্ষতবিক্ষত হয়ে আছে গহ্বরে। কোথাও মসৃণ সমতল ভূমি গিয়ে মেশে পাঁজরের মতো এবং উঁচকে যাওয়া ভূমিতে। এখানে রয়েছে শৈলস্তর, পর্বতমালা এবং দীর্ঘ ফাটল। এনসেলেডাস প্রধানত বরফের আবরণে ঢাকা একটি বিশাল গোলক, যার মাঝখানে রয়েছে একটি বিশাল পাথর। এর সাদা বরফে ঢাকা পৃষ্ঠদেশ থেকে সৌরমণ্ডলের যে কোনো বস্তুর তুলনায় সবচেয়ে বেশি সূর্যের আলো প্রতিফলিত হয়। শনির অন্য উপগ্রহ টেথিসের যে ছবি ভয়েজার পাঠিয়েছে তাতে দেখা গেছে 450 কিলোমিটার দীর্ঘ এবং 16 কিলোমিটার গভীর গহ্বর। কিংবদন্তি গ্রিক বীর ইথাকারের রাজা অডিসিয়াসের নামানুসারে এই গহ্বর অডিসিয়াস নামে খ্যাত। শনি গ্রহে ভ্রমণের শেষে ভয়েজার 2 শনির বিপুল মাধ্যাকর্ষণ শক্তির সহায়তায় তার গতি বাড়িয়ে
ছুটতে থাকে তার পরবর্তী গন্তব্যে, রহস্যময় তুষারাবৃত বিশালাকৃতির ইউরেনাস গ্রহে। 1781 খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্সেলের আবিষ্কার ছাড়া ইউরেনাস গ্রহ সম্বন্ধে বহুকাল পর্যন্ত প্রায় কিছুই আমরা জানতে পারিনি। আমাদের 2 শতাব্দী অপেক্ষা করতে হয়েছিল আসলে ইউরেনাস কেমন দেখতে এই কথা জানতে। 1986 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি ভয়েজার 2 পরিদর্শন ও সাক্ষাতের জন্য পৌঁছেছিল ইউরেনাসে। প্রথম মুহূর্ত থেকে আমরা 2 চোখ ভরে দেখেছি এক অসাধারণ ও সুন্দর গ্রহকে। ইউরেনাস এতটাই ঠান্ডা যে তার তাপমাত্রা 217 ডিগ্রি হিমাঙ্কের নিচে থাকে। বিবর্ণ নীল রঙা এই অত্যাশ্চর্য গ্রহটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের সমষ্টি। ভয়েজার 2 ইউরেনাসের উপগ্রহ মিরান্ডাকে পরীক্ষা করে বিশেষভাবে। অন্য সবার তুলনায় মিরান্ডার আরও কাছে চলে আসে ভয়েজার। কাছ থেকে তোলা ছবিগুলো ছিল অকল্পনীয় রকম বিস্তারিত। বিচিত্র এবং অপেক্ষাকৃত ছোট উপগ্রহ মিরান্ডার প্রাকৃতিক বৈশিষ্ট্য অত্যন্ত বিচিত্র এবং অনন্য। এর ঢেউ খেলানো সমতল অসংখ্য গহ্বরযুক্ত এবং ফাটলের দাগ, গিরিখাত ও খাড়া উঁচু পাহাড়ে পরিপূর্ণ। সম্ভবত মিরান্ডার বর্তমান এক অসাধারণ এবং ধ্বংসাত্মক অতীতের পরিণাম। কোনো ভয়াবহ সংঘর্ষে ছিন্ন ভিন্ন হয়েছিল এর শরীর। পরবর্তীকালে মাধ্যাকর্ষণের প্রভাব টুকরো টুকরো অংশগুলোকে ফিরিয়ে আনে কাছে এবং পুনর্জন্ম ঘটে মিরান্ডার। ইউরেনাসের মাধ্যাকর্ষণ শক্তি ও ভয়েজারের গতিবেগ তাকে তার শেষ গন্তব্য শীতল নেপচুনের দিকে উড়িয়ে নিয়ে যাওয়ার আগে মাত্র কয়েকটা দিন ইউরেনাস ও তার উপগ্রহের দেশে কাটিয়েছিল ভয়েজার 2। কেপ কেনাভেরাল থেকে উৎক্ষেপণের 12 বছর পরে 1989 খ্রিস্টাব্দের অগস্ট মাসে ভয়েজার 2 নেপচুনের কাছে পৌঁছয়। এই সময়কালে এই মহাকাশযান দুটি সৌরজগৎ সম্বন্ধে আমাদেরকে গভীরভাবে তথ্য সমৃদ্ধ করে তুলেছিল। এখন এটাই উপযুক্ত সময় কিছু চূড়ান্ত আবিষ্কার করে নেবার। নেপচুনের চিরগতিশীল বায়ুমণ্ডল এবং চমকপ্রদ আবহাওয়া ছিল প্রথম আবিষ্কার, যা ভয়েজারের সঙ্গে কর্মরত দলের মনোযোগ আকর্ষণ করেছিল। তারা আশা করেননি গভীর মহাকাশের চরম ঠান্ডায় নেপচুনের আবহাওয়াকে উত্তাল রাখার কোনো জ্বালানি থাকতে পারে। নেপচুনের দক্ষিণ গোলার্ধে ভয়েজার 2 আবিষ্কার করেছিল একটি স্থায়ী অ্যান্টিসাইক্লোনিক ঝড়, যাকে বলা হয় গ্রেট ডার্ক স্পট। ভয়েজার দেখেছিল নেপচুনের বায়ু প্রবাহ সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে শক্তিশালী, যার গতি ঘন্টায় 2100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ভয়েজার 2 খুঁজে পেয়েছিল পাতলা ও খণ্ডিত বলয় যা নেপচুনকে ঘিরে আছে। নেপচুনের বলয়গুলো কিসের তৈরি, কেনই বা তারা লালচে রঙের? ভয়েজারের কাছে এর কোনো উত্তর ছিল না। কিন্তু ভয়েজার আরো অনেক কিছু জানতে পারল যখন সে উড়ে গিয়েছিল ট্রাইটনের কাছ দিয়ে। ট্রাইটন হল সৌরমণ্ডলের একমাত্র বিশাল উপগ্রহ যার কক্ষপথ বিপরীতমুখী বা রেট্রোগ্রেড অরবিট, অর্থাৎ তার কক্ষপথের অভিমুখ গ্রহের আবর্তনের অভিমুখের বিপরীত। বিজ্ঞানীরা মনে করেন ট্রাইটনের অস্বাভাবিক কক্ষপথের অভিমুখ প্রমাণ করে একসময় এই উপগ্রহ নিজেই একটি বামন গ্রহ ছিল। লক্ষ লক্ষ সে নেপচুনের খুব কাছে চলে আসে এবং নেপচুনের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তি তাকে বন্দী করে। এই বিপরীতমুখী কক্ষপথের ফলস্বরূপ ট্রাইটন ক্রমান্বয়ে ক্ষয় করে চলেছে তার শক্তি। এর ফলে কোনো এক সময় ধ্বংসপ্রাপ্তি ঘটবে এই উপগ্রহের। ধ্বংসাবশেষের টুকরো থেকে নেপচুনকে ঘিরে সম্ভবত সৃষ্টি হবে শনির তুলনায় আরো অনেক গুরু ও দৃশ্যমান বলয়ের সমষ্টি। ভয়েজার একথাও জানিয়েছে যে নেপচুন সৌরমণ্ডলের শীতলতম বস্তুগুলোর মধ্যে একটি। পৃষ্ঠদেশের তাপমাত্রা হিমাঙ্কে পৌঁছে 235 ডিগ্রি সেলসিয়াস। তাই বৈজ্ঞানিকরা আশ্চর্য হয়ে ট্রাইটনের দক্ষিণ মেরুর কাছে দেখেছেন ক্রায়োভলক্যানিক সক্রিয়তা।
যার প্রভাবে সারি সারি নাইট্রোজেন ও ধুলোর উষ্ণ প্রস্রবণ বরফ ঢাকা পৃষ্ঠদেশের ফাটল থেকে বেরিয়ে আসছে। এই প্রস্রবণগুলো এতটাই শক্তিশালী যে তারা পৃষ্ঠদেশ থেকে 8 কিলোমিটার পর্যন্ত উচ্চতা সম্পন্ন হয়। ভয়েজার 2 এর সৌরমণ্ডল ভ্রমণের শেষ গন্তব্য ছিল নেপচুন ও তার উপগ্রহ। এখন থেকে তারা দোসরের মতোই মহাকাশযানটি সৌরমণ্ডল ছাড়িয়ে নক্ষত্রের দেশের অভিমুখে পাড়ি দিয়েছে। ভয়েজার 1 মানুষের সৃষ্টি প্রথম বস্তু যে সৌরমণ্ডলের সীমানা পেরিয়ে এগিয়ে চলেছে মহাকাশের গভীরে। সেই দিনটি ছিল 2012 খ্রিস্টাব্দের অগস্ট মাস। ভয়েজার 2 অবশ্য খুব পিছিয়ে পড়েনি। এখন দুটি মহাকাশযানই আমাদের সূর্য থেকে ক্রমাগত নিজেদের গতিপথে দূরে চলে যাচ্ছে। তাদের ভ্রমণের উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছে। মহাকাশযানের যন্ত্রপাতি ক্রমশ বিকল হয়ে আসছে। অবশেষে 2025 থেকে 2030 খ্রিস্টাব্দের মধ্যে তাদের যাত্রা শুরুর 50 বছর পরে দুটি ভয়েজার মহাকাশযানের সঙ্গে নাসার সব যোগাযোগ চিরবিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু তারপরে কি হবে? যখন দুটি মহাকাশযানই আর কোনো তথ্য পৃথিবীকে পাঠাতে পারবে না, তখন ওই দুঃসাহসী ভয়েজার দুটি সূর্যের কাছ থেকে ক্রমাগত দূরে থেকে আরো দূরে সরে যেতে থাকবে। লক্ষ অথবা কোটি বছর পার হয়ে যাবে। মানব সভ্যতা হয়তো লুপ্ত হয়ে যাবে অনেক আগেই। এমনকি আমাদের সূর্য অবশেষে একটি লাল দানবে পরিণত হবে। কিন্তু তখনও আমাদের সৌরমণ্ডলের দূরতম কোনো সীমানায় মানুষের সৃষ্টি দুটি মহাকাশযান বুকে করে বহন করে চলবে ছোট্ট স্মারক চিহ্ন, যেখানে লেখা আছে আমরা কে এবং আমরা কে ছিলাম। এমন দিন হয়তো আসবে যেদিন ভয়েজার ভ্রাতৃদ্বয় সাক্ষ্য দেবে একদা মানুষের অস্তিত্বের। ভয়েজার 1 এবং 2 প্রত্যেকটি বহন করছে এক ধরনের ঐতিহাসিক নথি। একটি সোনার গিনতি করা তামার রেকর্ড ও একটি স্টাইলাস রয়েছে এখানে, যে স্টাইলাস রেকর্ডের খাঁজের ভিতরে লুকিয়ে রাখা শব্দ সংকেত উদ্ধার করে শোনাতে সক্ষম। প্রচ্ছদপটের ওপর দেওয়া নির্দেশ ব্যাখ্যা করছে কিভাবে রেকর্ড প্লেয়ার বানাতে হবে। যে এটা বানাতে পারবে সে শুনতে পাবে 55টি ভাষায় অভিবাদন এবং আরো শুনবে মোজার্ট, চাক বেরি, বাক, লুই আর্মস্ট্রং, একটি জর্জিয়ান কয়ারের বাজনা, নিউ গিনির ধর্মীয় আচার বিষয়ক গান, প্রাকৃতিক শব্দ এবং পৃথিবীর পাখির গান। মহাকাশ থেকে নেওয়া পৃথিবীর ছবি ধরা আছে এই রেকর্ডে। আছে পার্থিব ল্যান্ডস্কেপ এবং বসবাসকারী মানুষজনের ছবি। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন যে ভয়েজার 2 প্রায় 18,000 বছর সময় নেবে পৃথিবী থেকে 1 আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে। এর ফলে সে এসে পৌঁছবে নিকটস্থ প্রক্সিমা সেন্টোরাই নক্ষত্রের কাছাকাছি। সম্প্রতি বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন এই নক্ষত্রের নিকটবর্তী একটি গ্রহের, যেখানে হয়তো আছে প্রাণ টিকে থাকার মতো পরিবেশ। হয়তো সেই সময়ের মানুষ খুঁজে পাবে দ্রুততর কোনো চলার পথ, যে পথের খোঁজ ভয়েজারের গমন পথের দিশারীরা এখনো জানেন না। এবং সম্ভবত আজ না হোক কাল ভয়েজার ভ্রাতৃদ্বয় খবর নিয়ে আসবে সেই সব বুদ্ধিমান প্রাণের, যাদের নক্ষত্রে পৌঁছনোর বাসনার আয়নায় আমাদেরই প্রতিবিম্ব দেখতে পাবো একদিন।